বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বজগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। কয়েক সপ্তাহের আলোচনার পর অবশেষে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়নের সব রপ্তানি পণ্যের ওপর শুল্ক থাকবে 15%। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে ইইউ পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছিলেন তার তুলনায় এই শুল্ক কম। এবার ইইউ এর সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যে ইইউ শুল্ক আরোপ করবে না। এই চুক্তি উভয় পক্ষের জন্য সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি। একে যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি বলেছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন দের লিয়েন বলেছেন, চুক্তিটি স্থিতিশীলতা বয়ে আনবে। আমরা এমন একটি চুক্তিতে পৌঁছাতে পেরেছি যেটা সবার জন্যই ভালো বলে আমার বিশ্বাস। ইতিহাসে এর চেয়ে বড় কোনো চুক্তি হয়নি। বিভিন্ন দেশ আমাদের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এখনো আলোচনা চলছে। তারা যুক্তরাষ্ট্রে এখনকার তুলনায় $600 বিলিয়ন বেশি বিনিয়োগ করতে সম্মত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ রপ্তানিকারকের জন্য শুল্ক 15%তে আনা সম্ভব হয়েছে। গাড়ি, সেমিকন্ডাক্টর এবং ওষুধ শিল্প সহ বেশিরভাগ ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে। এই 15%ই শেষ কথা, এর মাঝখানে অন্য কোনো হিসেব নেই। গাজায় ত্রাণের জন্য বিশেষ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে কমপক্ষে 63 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 34 জনই ছিলেন ত্রাণ প্রার্থী। গাজায় অনাহারে মৃত্যুর মধ্যে আলোচনা হতে পারে না বলে মন্তব্য করেছে হামাস। আর অনাহারে গাজায় কোনো প্রাণহানি নেই এমন কথা বলেছেন নেতানিয়াহু। বিস্তারিত রিপোর্টে। অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢোকার জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা ভূখণ্ডের 3টি এলাকায় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়াও প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খাবার ও ওষুধবাহী গাড়ি বহরের জন্য নির্ধারিত নিরাপদ পথ চালু থাকবে বলেও জানিয়েছিল তারা। এদিকে মিশরের রাষ্ট্রায়ত্ত টিভি জানিয়েছে, রবিবার থেকে মিশর সীমান্ত দিয়ে গাজার উদ্দেশ্যে ত্রাণ পরিবহন শুরু হয়েছে। গাজায় এরই মধ্যে বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। 25 টন সহায়তা গাজায় পৌঁছে দিয়েছে দেশ দুটি। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতির আলোচনা স্থবির করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন হামাসের কাতার ভিত্তিক নেতা খলিল আল হায়া। আর চলমান খাদ্য সংকটের কারণে বর্তমান পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন বলেও মন্তব্য করেন তিনি। অবরোধের মধ্যে আলোচনা চালানোর কোনো মানে হয় না। আমাদের নারী, শিশু ও গাজার মানুষ চরম ক্ষুধা আর দুর্ভিক্ষে আছে। এর মধ্যে আলোচনা কিসের? এখন সবচেয়ে বেশি দরকার খাবার ও অন্যান্য সহায়তা। কিন্তু গাজায় খাদ্যাভাব আর দুর্ভিক্ষের কথা সরাসরি অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই এবং তারা হামাসকে চাপে রাখতেই কিছুদিন ত্রাণ বন্ধ রেখেছিল যাতে বন্দীদের মুক্তি দেয় হামাস। সত্যের পক্ষে লড়াইয়ে আমাদের জিততে হবে। গাজায় দুর্ভিক্ষের একটি প্রচারণা চলছে, এটা ডাহা মিথ্যা। গাজায় কোনো দুর্ভিক্ষের নীতিও নেই আর সেখানে কোনো দুর্ভিক্ষ নেই। আমরা সব সময় গাজায় ত্রাণ ঢুকতে দিয়েছি, তা না হলে সেখানে আর জীবিত কেউ থাকতো না এতদিনে। হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন নেতানিয়াহু। অঙ্গীকার করেছেন হামাস নির্মূলের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, গাজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময় হয়েছে আর তা নিতে হবে ইসরায়েলকেই। হামাসের ধ্বংস অনিবার্য, তাদের অনেক ক্ষতিও হয়েছে। তারা একটা চুক্তিতে আসতে পারছে না। অনেকবার আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত তারা শর্ত ভঙ্গ করেছে। ওরা আসলে জিম্মিদের ফেরত দিতেই চায় না। ইসরায়েলকে একটা সিদ্ধান্তে আসতে হবে। 2023 সালের 7ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে প্রায় 60,000 মানুষের প্রাণ গেছে। পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, বাস্তুচ্যুত হয়েছেন গাজার সব মানুষ। আফসানা শাওন, 71। যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট নির্বাচন হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন ব্যবস্থাপনা কমিটি। বাশার আল আসাদের পতনের পর এটি হবে নতুন সরকারের অধীনে দেশটির প্রথম নির্বাচন। তবে পার্লামেন্টের 1/3 আসনে সরাসরি নিয়োগ দেবেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বাকি আসনগুলোতে অনুষ্ঠিত হবে সরাসরি নির্বাচন। দেশটির নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত উচ্চ কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল আহমদ জানিয়েছেন, 15 থেকে 20 সেপ্টেম্বর এই নির্বাচন হবে।
গত 6 মাসে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন দেশের 19,000-এর বেশি প্রবাসীকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। তাদের কেউই আর কখনো ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবেন না। স্থানীয় গণমাধ্যম আরব টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আদালত চাইলেই আপনার ব্যক্তিগত আলাপ বা সার্চ লিস্ট প্রকাশ করতে বাধ্য হবে ওপেন এআই। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান। সম্প্রতি এক পডকাস্টে স্যাম জানান, চ্যাটজিপিটির সঙ্গে ব্যক্তিগত আলাপ এখনও আইনত গোপনীয়তার আওতায় পড়ে না। এছাড়া কিশোর কিশোরীদের নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, তারা চ্যাটজিপিটিকে একাধারে বন্ধু, পরামর্শদাতা ও জীবন নির্দেশক হিসেবে ব্যবহার করছে, যা মানসিক দক্ষতার ক্ষতি করবে। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। গুগল, ইয়াহুর মতো সার্চ ইঞ্জিনের একছত্র আধিপত্যে চির ধরাতে শুরু করেছে এআই চ্যাটবটগুলো। ওপেন এআইয়ের তথ্য বলছে, প্রতিদিন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা গড়ে 250 কোটিরও বেশি প্রম্পট বা তথ্য জানানোর অনুরোধ করছেন। মাত্র কয়েক মাস আগেও এই সংখ্যা ছিল 100 কোটির মতো। ওপেন এআইয়ের তথ্য বলছে, প্রতিদিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরাই 33 কোটির বেশি অনুরোধ পোস্ট করেন। বাকিগুলো অন্য দেশগুলোতে ব্যবহারকারীরা করে থাকেন। এদিকে চ্যাটজিপিটির সঙ্গে ব্যক্তিগত আলাপ এখনো আইনত গোপনীয়তার আওতায় পড়ে না বলে জানিয়েছেন ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সম্প্রতি এক পডকাস্টে স্যাম জানান, অনেক তরুণ চ্যাটজিপিটিকে থেরাপিস্ট বা লাইফ কোচ হিসেবে ব্যবহার করেন এবং অনেক সময় গভীর ব্যক্তিগত সমস্যাও শেয়ার করেন। আদালতের নির্দেশ থাকলে ওপেন এআই এসব আলাপ প্রকাশে বাধ্য হবে। এটি ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। শিশু কিশোররাও চিন্তার দক্ষতা অর্জনের আগেই এআইকে কর্তৃত্ব হিসেবে মেনে নিচ্ছে। এদের নিয়ে উদ্বিগ্ন স্যাম বলেন, চ্যাটজিপিটিকে তারা একাধারে বন্ধু, পরামর্শদাতা ও জীবন নির্দেশক হিসেবে ব্যবহার করছে। কমন সেন্স মিডিয়ার এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের 72% কিশোর গত 1 বছরে এআইকে সঙ্গী হিসেবে ব্যবহার করেছে। তাদের 50% বলছে তারা এআই এর দেয়া তথ্য ও পরামর্শে অন্তত কিছুটা বিশ্বাস করে। 23% কিশোর বলেছে তারা অনেকটাই বা সম্পূর্ণভাবে আস্থা রাখে এআই এর ওপর। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, অধিক পরিমাণে এআই চ্যাটবট নির্ভরতায় তরুণদের বাস্তবিক, সামাজিক ও মানসিক দক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে। যেভাবে জিপিএস ব্যবহারে মানুষের দিক নির্দেশনা চেনার ক্ষমতা অনেকটাই কমে গিয়েছিল। এছাড়া অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ারিংয়ে ব্যবহারকারীর গোপনীয়তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তানহা জুলিয়া, ৭১। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।